তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন প্রথম পর্ব নিয়ে আসছি। তো আজকে আমরা বোর্ড কোশ্চেনের কিছু আলোচনা করব এবং বোর্ড কোশ্চেন কি কি আসছে এবং কি কি প্রশ্নগুলো বিগত সালে আসছে এগুলা নিয়ে একটু আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে একটা টপিক লিখছি, বেশ কয়েকটা টপিক যেগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের সামনে পরীক্ষায় আসতে পারে, সেই টপিকগুলো নিয়ে এখানে আমি লিখে রাখছি আগে থেকে। সময় যেন আমাদের বেশি কিল না হয়, এই জন্য আগে থেকেই লিখে রাখছি। তো এখানে আমরা যদি 1 নম্বরের টপিক যেটা দেওয়া আছে, এখানে 1 নম্বরটাতে দেখছি যে পরমাণুর রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা। 1 নম্বর আমাদের সিকিউ এর জন্য, মনে রাখবো এটা হবে আমাদের সিকিউ এর জন্য। সিকিউ এর জন্য সর্বপ্রথম আমি দিছি এখানে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা। এইটাতে আমরা দেখতেছি যে এখানে ময়মনসিংহ বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2023 এখান থেকে একটা সিকিউ আমরা পাবো। তো এখান থেকে যেহেতু আমাদের আগের বছরগুলোতে এখান থেকে অনেকগুলা প্রশ্ন আসছে, আমি জাস্ট শুধু 23 সালের কোশ্চেন গুলা নিয়ে একটু আলোচনা করলাম। তো এখানে 23 সালে যেহেতু আসছে, প্রশ্নটা কি রকম হতে পারে এখান থেকে আমরা যদি প্রশ্নগুলা বা আমাদের যে গাইড বই বা আমাদের সাপ্লিমেন্ট যেগুলো আছে সেগুলাতে যদি একটু লক্ষ্য করি, তো দেখবো আমরা যে আমাদের যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে বইয়ে যে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে, হাজারি স্যারের বই বা অন্যান্য যে রাইটারের বইগুলো আছে সুন্দর করে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা কি করব, এখান থেকে শুধুমাত্র এই যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের যে অন্য যে স্বীকার্যগুলো আছে এবং কি ওর যে স্বীকার্যগুলো আছে এবং যে নীতিগুলা বলছিল, এগুলার একটু তুলনাটা আমরা এখানে দেখব। তো এবং কি এর মাঝে দুইটার মাঝে যে তুলনা নিয়ে যে সকল প্রশ্নগুলো আছে ওগুলা একটু দেখবো, ইনশাআল্লাহ আমরা কমন পেয়ে যাব। এরপরে 2 নম্বরে আমরা দেখছি এখানে বোর পরমাণু মডেলের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী শনাক্তকরণ, অর্থাৎ আমরা যে বর্ণালী শনাক্তকরণের বিভিন্ন রংগুলা এবং কি বিভিন্ন যে বর্ণালী শনাক্তকরণের যে ম্যাথ গুলা করছি এখান থেকে, এইগুলা একটু ইম্পর্টেন্ট আছে এখান থেকে আছে। দেখো এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবো যে ময়মনসিংহ বোর্ডে আসছে 2022-23 আসছে, দিনাজপুর 18, 15 এবং দিনাজপুর 17 সালে এই ধরনের মানে এই টপিক থেকে আমরা প্রশ্ন পাইছি। এখন আমরা যদি পরবর্তীতে দেখি 3 নাম্বার টপিকটা যেটা আছে, 3 নাম্বার টপিকে আমরা দেখছি এখানে আয়নিক যোগের দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। এই টপিকটা আমি বলবো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের ভালো করে জানতে হবে। এখানে আমরা যেহেতু দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিব, তো এখানে আমি শুধুমাত্র দিনাজপুর বোর্ডেরটাই আলোচনা করছি। তো এখানে দেখছি যে দিনাজপুর বোর্ডে 2023-এ আসছে, 2022-এ আসছে, 2021-এ আসছে, 18-তে আসছে, 17-তে আসছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এইখানে আমাদের যে আয়নিক যৌগের দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতার নীতি সম্পর্কিত যে টপিকটা আছে, এটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। তো এখানে তাহলে আমাদের মূলত এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল থেকে কি ধরনের প্রশ্নগুলো আমরা বোর্ড পরীক্ষায় আসছে বিগত সালের গুলা, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর কে কথা থেকে করতেছো একটু কমেন্টে জানাও। আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে খুব দ্রুত জানাও, এবং যার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তোমরা তোমার বন্ধুদেরকে এই ক্লাসটি করার জন্য কি শেয়ার করে দিতে পারো। তো এই দ্রাব্যতার নীতি অনুসারে আমরা যদি দেখি দ্রাব্যতার নীতি আমরা যেহেতু লাস্ট সময়ে আসছি, অর্থাৎ আমাদের পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তো এই জন্য আমি বিস্তারিত আলোচনায় না যায় শর্টকাটে তোমাদেরকে বলতেছি যে এই দ্রাব্যতার নীতি সম্পর্কিত যে আমাদের এখান থেকে ম্যাথ গুলা হয় এবং কি ধরনের ম্যাথ গুলা হয়, কিভাবে সলভ করব, এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করব। তো দ্রাব্যতার নীতির প্রথমেই যেটা আমাদের দেখতে লাগে যে দ্রাব্যতার নীতি যে আছে, এই দ্রাব্যতার নীতির আমাদের সর্বপ্রথম আমাদের কি আয়নিক গুণফল অর্থাৎ কেএসপি ও কেআইপি এবং কেএসপি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কিভাবে আমরা কেআইপি নির্ণয় করব এবং কিভাবে কেএসপি নির্ণয় করব, এইগুলো আমাদেরকে জানতে হবে খুব সুন্দর করে, যেন এখান থেকে কোনো মিস না হয়। তো কেআইপি কেএসপি এর মাঝে যে সম্পর্কটা, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, কি হচ্ছে এখানে কেআইপি ও কেএসপি এর মাঝে সম্পর্ক। তাহলে কেআইপি কেএসপি এর মাঝে সম্পর্কগুলা একটু দেখবো। যদি 1 নাম্বার শর্তে দেওয়া আছে
যদি আমরা দেখি কেআইপি এবং কেএসপি দুইটাই যদি আমাদের ইকুয়াল অর্থাৎ সমান হয়, তাহলে অর্থাৎ কি এক নম্বরে বলতেছি যে যদি কেআইপি ও কেএসপি দুইটাই আমাদের সমান হয়, অর্থাৎ কি যে আমাদের আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল যদি সমান হয় তাহলে দ্রবণটি হবে সম্পৃক্ত। তাহলে কি হবে? দ্রবণটি হবে সম্পৃক্ত। 2 নম্বরে দেখবো আমরা যদি কেএসপি যদি আমাদের কেআইপি এর থেকে যদি বড় হয়, অর্থাৎ কি কেআইপি যদি বড় হয় তাহলে দ্রবণটি হবে অসম্পৃক্ত। দ্রবণটি হবে তাহলে দ্রবণটি হবে অসম্পৃক্ত। তাহলে কি হইলো? 1 নম্বরে বললাম আমরা কেআইপি সমান যদি কেএসপি হয় তাহলে দ্রবণটি হবে আমাদের সম্পৃক্ত, এবং যদি কেএসপি যদি কেআইপি থেকে বড় হয় তাহলে দ্রবণটি হবে অসম্পৃক্ত। এবং 3 নম্বরের শর্তে আমরা বলতেছি যদি কেএসপি যদি আমাদের কেআইপি থেকে যদি ছোট হয়, কেআইপি থেকে যদি ছোট হয় তাহলে দ্রবণটি হবে অতিপৃক্ত। তাহলে দ্রবণটি হবে অতিপৃক্ত। এই যে তিনটি যে এখানে শর্ত দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই 3টা শর্তই আমাদের মূলত এই দ্রাব্যতা নীতিতে বলা আছে। এই 3টা শর্ত যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে সিকিউতে আছে, সিকিউ এর গ এবং ঘ এর জন্য ইনশাআল্লাহ আমরা সকল কি সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখন এই কেআইপি এবং কেএসপি নির্ণয়ের যে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ কি যে কিভাবে আমরা কেআইপি এবং কিভাবে কেএসপি নির্ণয় করতে পারবো। তাহলে এই জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। তো এতটুকু আমরা তুলে নিই, সুন্দর করে তুলে নিই। তাহলে এটি মিশাই দিই, পরবর্তী টপিকে যাই। দেখো তাহলে কেআইপি ও কেএসপি এর মাঝে সম্পর্ক তাহলে আমরা কি এখানে লিখবো, পরবর্তী টপিক লিখবো দ্রাব্যতা গুণফল ও দ্রাব্যতা এর মাঝে সম্পর্ক। পরবর্তী টপিকটা লিখি দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মাঝে সম্পর্ক। এই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মাঝে যে সম্পর্কগুলো আছে সেগুলা সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো আমরা সকলে জানি যে এখানে দ্রাব্যতাকে আমাদের এস দ্বারা প্রকাশ করা হয়। এগুলা আমাদের যদি একাডেমিক ক্লাসে আমরা সুন্দর করে বুঝছি যে দ্রাব্যতাকে বলা হয় এস দ্বারা প্রকাশ করা হয়, এবং দ্রাব্যতা গুণফলকে প্রকাশ করা হয় আমাদের কেএসপি দ্বারা। তাহলে এই যে দ্রাব্যতা এস এবং দ্রাব্যতা গুণফল কেএসপি আছে, এদের মাঝে যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে 1 নাম্বার শর্তে আসি, শর্ত নাম্বার 1 নাম্বার শর্তে আসি। আমাদের যদি কোনো যৌগের আকৃতিটা হয় এরকম, অর্থাৎ এবি আকৃতির বা এবি আকারের যৌগের ক্ষেত্রে, এবি আকারের যৌগের ক্ষেত্রে, তো এবি আকারের যৌগ বলতে কোন ধরনের যৌগগুলা বোঝায়? যেমন আমরা বলি এখানে এ বলতে আমরা বুঝবো যে বিভিন্ন আমাদের যে এনায়ন গুলা আছে এবং ক্যাটায়ন, এনায়ন এবং ক্যাটায়ন মিলে যে আয়নিক যৌগগুলা আছে এগুলা নিয়ে একটু বলবো। যেমন আছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, লেড আয়োডাইড, তারপরে আছে আমাদের যে সিলভার ক্লোরাইড, এই সকল এই ধরনের যে যৌগগুলো আছে, এই যে এইখানকার আমাদের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো আছে এইগুলাকে ধরবো আমরা এ এবং বি, অর্থাৎ এটাকে ধরবো এ,
এটাকে বি, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, অর্থাৎ এ এবং বি, এ এবং বি এই আকৃতির যে যৌগগুলো আছে এই যৌগগুলার সম্পর্কে মানে এই যৌগগুলার ক্ষেত্রে আমরা কিভাবে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের সম্পর্কটা বের করতে পারবো এটা দেখবো। তো প্রথমেই আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে কি পাচ্ছি, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন পাবো। তাহলে ক্যাটায়ন আমরা কি পাবো, ক্যাটায়ন পাবো সোডিয়াম আয়ন এবং অ্যানায়ন পাবো আমরা এখানে ক্লোরাইড আয়ন, অ্যানায়ন পাচ্ছি ক্লোরাইড আয়ন। তাহলে এইটার আমরা দ্রাব্যতা কি ধরে নিব, তাহলে এই ক্ষেত্রে এই যৌগটার ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি, তাহলে কেএসপি হবে কি যে আমাদের যে দ্রাব্যতা গুণফল গুলা আছে এইটাকে ধরবো, এর দ্রাব্যতা ধরবো এস, অর্থাৎ কি সোডিয়াম আয়নের দ্রাব্যতা ধরবো এস এবং ক্লোরাইড আয়নের দ্রাব্যতা ধরলাম এস এবং সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাটা ধরলাম টোটাল এস। তাহলে এখন তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, আমরা জানি কেএসপি নির্ণয়ের ক্ষেত্রে যে সোডিয়াম আয়নের ঘনমাত্রা এবং দ্রাব্যতা ক্লোরাইডের ঘনমাত্রার গুণফলটাই হচ্ছে আমাদের কি দ্রাব্যতার গুণফল। অর্থাৎ এখানে আমরা কি দেখবো, আমরা জানি সকলে যে দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি দ্রাব্যতাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রে কি হবে, আমাদের একটা হবে সোডিয়াম আয়ন এবং কি হবে ক্লোরাইড আয়নের গুণফল। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি এই সোডিয়াম আয়নের দ্রাব্যতা কত ধরছি, এখানে এস ধরছি এবং ক্লোরাইডের দ্রাব্যতা ধরছি এস, তার মানে সোডিয়ামের জায়গায় হবে এস এবং ক্লোরাইডের জায়গায় হবে আমাদের এস। সুতরাং আমরা কি পাচ্ছি এখানে, তাহলে এস 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 স্কয়ার, তার মানে এ বি আকারের যে সকল যৌগগুলো আছে ওই যৌগগুলার তাহলে কে এস পি সমান আমরা সরাসরি লিখতে পারবো কি যে এস স্কয়ার, অথবা আমরা পরের লাইনে করতে পারি কি যে এস সমান অর্থাৎ কি দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্যতা সমান আমরা পাবো রুট ওভার কে এস পি। এইটা হলো আমাদের মূল সমীকরণ, অর্থাৎ কি দ্রাব্যতা। সুতরাং আমরা যদি এবি আকৃতির কোন যৌগ দেখি, যেমন কি সোডিয়াম ক্লোরাইড, লেড আয়োডাইড, সিলভার ক্লোরাইড, এই সকল যৌগ যেগুলা থাকবে এই যৌগগুলার ক্ষেত্রে আমরা এই যে দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এস সমান রুট ওভার কে এস পি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা একটু তুলে নাও। আশা করি তোলা হয়ে গেছে। এরপরে আমরা পরের টপিকে যাই, 2 নাম্বার শর্তে যাই। 2 নাম্বার শর্তটা হচ্ছে আমাদের 2 নাম্বার শর্তটা হচ্ছে এ বি টু আকৃতির যৌগের ক্ষেত্রে, টু আকারের যৌগের ক্ষেত্রে, অর্থাৎ এ বি টু আকারের যৌগের ক্ষেত্রে। তাহলে এখন আমরা দেখবো এ বি টু যৌগগুলা কি কি। এ বি টু যৌগগুলা যেমন একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আবার যদি বলি লেড আয়োডাইড, তারপরে আবার যদি বলি ক্যালসিয়াম ডাইফ্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই সকল যৌগগুলা। অর্থাৎ এখানে আমরা প্রথম যে যৌগটা ক্যাটায়নটা পাবো এইটাকে ধরবো আমরা এ এবং পরের যে অ্যানায়নটা পাবো এইটাকে ধরবো বি। অর্থাৎ ঠিক আগের যে 1 নম্বরের শর্তটা আমরা দিছি ঠিক 1 নম্বরের শর্তটার মতোই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এইখানে পাবো আমরা ম্যাগনেসিয়াম 2+ এবং কি পাবো ক্লোরাইড মাইনাস। অর্থাৎ কি এখানে আমাদের ক্লোরিন আছে 2টা, এই জন্য 2টা ক্লোরিনকে মিলানোর জন্য সমতাকরণের জন্য এখানে সামনে আমি 2 ব্যবহার করছি। ঠিক আগের মতো এই যে এই যৌগটা এখানে ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা ধরবো আমরা কি ধরে নিব এস, এবং এই যে ক্লোরিন আছে এর দ্রাব্যতা ধরে নিব কত এস, এবং সামনে যে 2 মোল আছে এই জন্য এটা ধরবো 2s। অর্থাৎ এটা টোটাল কেএসপি আমরা পাবো কত, কেএসপি সমান কি দেখবো যে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু
ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, অর্থাৎ এই যে ম্যাগনেসিয়াম 2+ এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল। ঠিক এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব, এইখানে যত মোল দেওয়া থাকবে, অর্থাৎ বিক্রিয়ায় সমতার সময় যত মোল দেওয়া থাকবে আয়নটাতে, এই মোলটা হয়ে যাবে এর উপরে এর পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ এর ঘাত হয়ে যাবে। সুতরাং তাহলে এইখানে যেহেতু আমাদের মোল সংখ্যা কত দেওয়া আছে, এখানে মোল সংখ্যা দেওয়া আছে 2s, সুতরাং এই ক্লোরাইডের যে 2 গুণ আছে 2 মোল, এইটা হয়ে যাবে এর ঘাত। তাহলে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করি, যে এখানে ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা কত ধরছি আমরা, s, এবং এইখানে ক্লোরাইডের কত ধরছি, ক্লোরাইডের ঘনমাত্রা ধরছি 2s, অর্থাৎ এখানে ধরবো আমরা 2s এবং এর উপরে পাওয়ার দেওয়া আছে 2। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, একটু লক্ষ্য করো সবাই, মনোযোগ দাও। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে এখানে পাচ্ছি আমরা 4, এবং s এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে আমরা পাচ্ছি এখানে s স্কোয়ার। তাহলে এখন আমরা টোটাল কি পাচ্ছি একটু লক্ষ্য করি, তাহলে s, তাহলে এখানে কি পাবো আমরা 4s কিউব, অর্থাৎ কি পাচ্ছি, তাহলে অতএব KSP সমান আমরা পাইলাম 4s কিউব। এখন তাহলে আমরা আবার লিখি একটু, যে KSP সমান পাচ্ছি 4s কিউব, 4s কিউব। তাহলে এখন যদি এখানে আমরা দ্রাব্যতা s নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি পাবো, এখানে s সমান সমান কি পাবো আমরা, যে KSP, অর্থাৎ KSP ভাগ 4, এখানে হবে আমরা পাবো এখানে কিউব রুট, অর্থাৎ যে দ্রাব্যতা সমান আমরা কি পাইলাম, দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্যতা সমান এই সম্পর্কটা কি পাইলাম, যে KSP সমান 4s কিউব, অথবা s সমান কিউব রুট KSP ভাগ 4। আশা করি এই যৌগটার যে ব্যাখ্যাটা, অর্থাৎ কি দ্রাব্যতার গুণফলের যে ব্যাখ্যাটা, এটা তোমরা বুঝতে পারছো। একটু সবাই কি কষ্ট করে একটু তুলে নাও, এবং বুঝতে না পারলে এবং কথা বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আশা করি তোমরা এই টপিকটা 2 নাম্বার শর্তটা আমাদের বুঝতে পারছো। এরপরে আমরা যে 3 নাম্বারের শর্তটা আছে এটা একটু যাব, এটা একটু আমি মিশাই দিচ্ছি। 3 নাম্বার শর্তে যাই, কেউ তোলা না হলে ভিডিও পজ করে পরবর্তীতে তোমরা একটু নোট করে নিবা ভালো করে। এরপরে আমরা 3 নাম্বার শর্তে যাই। 3 নাম্বার শর্তটা হচ্ছে আমাদের, 3 নাম্বার শর্তটা হচ্ছে AB3 আকারের যৌগের ক্ষেত্রে, আকারের যৌগের ক্ষেত্রে, অর্থাৎ AB3 আকারের যে যৌগগুলো আছে আমাদের, এই যৌগগুলোর ক্ষেত্রে কি হচ্ছে একটু লক্ষ্য করি। AB3 যেমন যৌগগুলো হচ্ছে, যেমন অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আয়রন, ট্রাইহাইড্রোক্সিল, তারপরে হচ্ছে ক্রোমিয়াম। দেখো এই যৌগগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আমাদের ক্যাটায়ন যেটা আছে এইটাকে আমরা এ ধরবো ঠিক 1 নাম্বার এবং 2 নাম্বার শর্তের মতো, এইটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। যেহেতু এখানে আমাদের 3 মোল আছে, 3টা অণু আছে, সুতরাং কি হচ্ছে AB3। তাহলে AB3 মানে এখানে আমরা টোটাল যে যৌগটা পাচ্ছি AB3, অর্থাৎ এই যে AB3 আকারের যৌগের ক্ষেত্রে, তাহলে AB3 আকারের যে যৌগ এটা আমরা বুঝতে পারছি, ইনশাআল্লাহ বুঝতে পারছি। এরপরে পরেরটা দেখি, এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই দেখি। দেখো আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী 3, এক্ষেত্রে কি হচ্ছে, এবং হাইড্রোক্সিল আয়নটা যেটা আছে এর যোজনী 1, কিন্তু এখানে আমাদের 3 অণু হাইড্রোক্সিল আছে, সুতরাং একে সমতাকরণের জন্য আমরা সামনে একটা দিলাম কি 3, এর সাথে আমাদের এই সমতাকরণের জন্য একটা 3 নিলাম। তো এইখানে ঠিক আগের মতো এর দ্রাব্যতাকে ধরবো s, তাহলে হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতাকে ধরলাম s, কিন্তু আমাদের যে মোল সংখ্যা আছে 3, এই জন্য এটাকে ধরবো আমরা 3s। তাহলে আমরা টোটাল KSP অর্থাৎ দ্রাব্যতা গুণফল কত পাচ্ছি একটু লক্ষ্য করি। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল। এই যে আগে যে শর্তটা বললাম, ঠিক
ঠিক সেই শর্তটার মতো এখানে যত অণু দেওয়া থাকবে, অর্থাৎ যতটি আমরা এখানে যত মোল ব্যবহার করব, সেই মোল সংখ্যাটা হবে এর ঘাত, অর্থাৎ কি পাওয়ার। তাহলে এখানে কি পাইলাম, অ্যালুমিনিয়াম 3+ ইন্টু হাইড্রোক্সিল আয়ন, এর পাওয়ার হয়ে গেল 3। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা মান বসাই। অ্যালুমিনিয়াম 3+ এর এখানে আমরা দ্রাব্যতা ধরে নিছি কত, S। তাহলে দ্রাব্যতা দিলাম S। এরপর আমাদের হাইড্রোক্সিল আয়নের যে দ্রাব্যতা আছে এটা কত ধরে নিছি এখানে 3S, এবং এর পাওয়ার হয়ে গেল আমাদের 3। তাহলে এখন আমরা কি সমীকরণটা, টোটাল সমীকরণটা পাচ্ছি, এখানে পাচ্ছি S এবং 3 এর উপরে কিউব, অর্থাৎ আমরা এখানে পাবো 27, অর্থাৎ S এর উপরে কিউব মানে হচ্ছে S কিউব। তাহলে এইখানে আমাদের 3S কিউব এবং এখানে একটা S, তার মানে এখানে টোটাল পাবো আমরা 27S টু দি পাওয়ার 4। তাহলে আমরা মূলটি সমীকরণটা পাইলাম যে KSP সমান পাইলাম 27S টু দি পাওয়ার 4, 27S টু দি পাওয়ার 4। তাহলে এই ক্ষেত্রে আমরা S সমান আমরা কি পাবো, এই যে আমাদের 27 এর সাথে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হবে। তাহলে KSP ভাগ হচ্ছে 27, তাহলে KSP ভাগ 27, এবং এখানে আছে S টু দি পাওয়ার 4। তাহলে এখন এই যে S টু দি পাওয়ার 4টা আছে, এটা যদি আমরা কি পক্ষান্তর করি, তাহলে এইখানে হয়ে যাবে আমাদের কি, যে আমাদের S সমান সমান আমরা করব 4 রুট KSP ভাগ 27। এই যে আমরা মূল দ্রাব্যতার যে সমীকরণটা, এটা আমরা পাবো। অর্থাৎ বড় বড় যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি এই নিয়মটা মনে রাখি, তাহলে সহজেই আমরা আয়নের দ্রাব্যতা বুঝতে পারবো। তাহলে এই নিয়মটাকে আরেকবার দেখো যে AB3 আকারের যে যৌগগুলো আছে, AB3 আকারের যৌগের ক্ষেত্রে, অর্থাৎ কি, এই যে AB3 আকারের যে যৌগগুলা এখানে লিখছি, এই ধরনের যে যৌগগুলো আছে, এই যৌগগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে দ্রাব্যতা ধরে নিছি S, এবং এই দ্রাব্যতা কি ধরে নিছি 3S, অর্থাৎ এখন KSP অর্থাৎ দ্রাব্যতা গুণফল সমান আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি S ইনটু এই যে এখানে 3 মোল যে আমরা দিছিলাম, এই 3S, এবং এই 3টা হবে আমাদের পাওয়ার আকারে। তাহলে এখানে 3 এর উপরে পাওয়ার মানে আমরা কি, 3 এর উপরে কিউব মানে হচ্ছে 27। তাহলে এখানে S এবং 27 এবং S টু দি পাওয়ার 3, তার মানে আমরা টোটাল পাইলাম যে 27S টু দি পাওয়ার 4। তার মানে আমরা মূল সমীকরণ পাইলাম কি, KSP সমান আমরা কি পাইলাম, যে 27 ইন্টু S টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা S এর মানটা সুন্দর করে বের করতে পারবো। এর পরবর্তীতে যখন একটা প্রশ্ন সলভ করতে যাব, তখন ভালো করে আরো বিষয়টা ক্লিয়ার হতে পারবো। আশা করি এই 3 নম্বরে যে আমাদের টপিকটা দিছি, বা 3 নম্বরের শর্ত যে দিছি, বা 3 নম্বরের আকৃতির যে যৌগগুলোর কথা বললাম, আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পারছো। এরপরে একটু তুলে নাও, এখন পরের টপিকে যাই। দেখো আমরা পরের টপিকে যাই এখন। এখন আমরা 4 নাম্বার শর্তে যাই। 4 নাম্বার শর্তটাতে কি বলছে আমাদের, এখানে আমাদের যৌগের আকৃতিটা হবে ঠিক এরকম, হবে A2B3 আকারের যৌগের ক্ষেত্রে। অর্থাৎ কি, যে A2B3 আকারের যে যৌগগুলো আছে, এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ কি A2B3 আকারের যৌগ, যেমন এখানে আমরা লিখতে পারি C3, দেখো এখানে আমরা কি আসলো, যে AB3, বা এখানে আমরা যদি লিখি এটা, যে একটু কারেকশন করে নি, A3B2 আকারের যৌগ, অর্থাৎ কি A3B2 আকারের যে যৌগগুলো আছে, এই যৌগগুলোর ক্ষেত্রে। তাহলে এখানে ক্যালসিয়ামটাকে আমরা ধরবো কি A, এবং ফসফেট যে আয়নটা আছে এটাকে ধরবো B। তার মানে এখানে হচ্ছে কি A3B2, টোটাল হচ্ছে আমাদের A3B2 আকারের যৌগ। তার মানে এটা হচ্ছে কি
A3B2 আকারের যৌগ। তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু ভাঙাই তাহলে কি দেখতে পাই দেখো, একটু লক্ষ্য করো ভালো করে। তাহলে এইখানে আমরা যদি ভাঙাই তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি ক্যালসিয়াম 2+, এখানে পাচ্ছি ক্যালসিয়াম 2+, এবং এইখানে পাচ্ছি আমরা PO4 মাইনাস, PO4 3 PO4 3 তাহলে এই যে আমরা PO4 3 পাইলাম, তাহলে এইখানে আমাদের ক্যালসিয়াম আছে 3টা, সুতরাং এখানে আমাদের 3 মোল নিতে লাগবে। এখন এইখানে ফসফেট আয়ন আছে এখানে কত, এখানে আছে 2টা, তার মানে এই আয়নটা আমাদের যে অ্যানায়নটা আছে এই অ্যানায়নটা হলো কত 2 মোল। তাহলে এখানে আমাদের যে অণুগুলো আছে সব মিলে গেল, অর্থাৎ কি সমজাকরণ করলাম। তাহলে এরপরে আমরা এইটা দ্রাব্যতা কত ধরে নিব, S, এর ক্যালসিয়াম 2+ এর দ্রাব্যতা ধরে নিলাম S, এবং এর সামনে যে মোল সংখ্যা আছে 3, তার মানে হলো কত 3S। এবার আমরা এইটাকে ধরবো কত 2S। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যৌগটার ক্ষেত্রে KSP এর মানটা কত হবে, আমাদের যে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু PO4 3- এর ঘনমাত্রা। তাহলে এখন ক্যালসিয়াম 2+ এর এখানে অণুর সংখ্যা আছে কত 3, তার মানে এর পাওয়ারটা হয়ে গেল 3, অর্থাৎ কি এর ঘাতটা হয়ে গেল 3। এখানে আমাদের অণুর সংখ্যা বা আমাদের মোল সংখ্যা আছে 2, তার মানে PO4 3- এর ঘাত হয়ে গেল 2। তাহলে এখন ক্যালসিয়াম এর ঘনমাত্রা কত ধরে নিছি আমরা 3S, তার মানে এখানে আমরা 3S বসাই দিলাম সুন্দর করে। তাহলে এর পাওয়ার হয়ে গেল 3 ইনটু এটাতে দিছি 2S, তাহলে এর পাওয়ার হয়ে গেল স্কয়ার। তাহলে এখন কি পাইলাম এখানে, যে 27S³ ইনটু 4S স্কয়ার। তার মানে টোটাল আমরা কি পাচ্ছি এখানে, একটু লক্ষ্য করো, যে 27 ইনটু 4, তাহলে 4 সাথে কত, 4 সাথে 28, 4 সাথে 28 এর 8 হাতে 2, 4 দুগুণা 8 আর 2 10। তার মানে আমরা কি পাইলাম, যে টোটাল KSP সমান কত পাইলাম 108 ইনটু S টু দি পাওয়ার কত হচ্ছে, এখানে কিউব আছে এখানে 2 আছে, অর্থাৎ কত হবে S টু দি পাওয়ার 5। তাহলে আমরা মূল যে সমীকরণটা কি পাইলাম এখানে KSP, দেখো KSP সমান কি পাইলাম 108 S টু দি পাওয়ার 5। এইটা হলো আমাদের A3B2 আকারের যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা। এখন যদি এইখান থেকে আমরা S এর মানটা বের করতে চাই, ঠিক আগের যে প্রসেস অনুযায়ী যে আমরা কাজ করছি ঠিক আগের প্রসেসের মতো এখানে S সমান তাহলে কি হবে, S টু দি পাওয়ার 5 সমান হচ্ছে KSP ভাগ 108। এখন S সমান তাহলে আমরা পাবো 5√KSP ভাগ 108। তাহলে মূল যে আমাদের সমীকরণ আছে এই যে 4 নাম্বার সূত্রের এই সমীকরণটা, আশা করি তোমরা 1 2 3 এই 4টা সত্যের যে সমীকরণগুলো বুঝাইলাম আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে 4 নাম্বার সত্যটা একটু তুলে নাও। কোশ্চেন তাহলে এখন দেখো, তাহলে এখানে আমাদের যে টপিক গুলো আছে এই 4 নাম্বার শর্ত পর্যন্ত আসলে বুঝতে পারছি আশা করি। তাহলে এই 4 নাম্বার টপিকটা আমি একটু মিশাই দিই। এখন আমরা একটু কিভাবে বোর্ড কোশ্চেন গুলো আসছে এগুলা একটু লক্ষ্য করি। একটা বোর্ড কোশ্চেন সলভ করলে তাহলে আমরা কি এই বিষয়গুলো আরো ভালো করে ক্লিয়ার হতে পারবো। তাহলে এখানে দিনাজপুর বোর্ড 2023 একটা প্রশ্ন আসছে, এখানে 2টা পাত্র দেওয়া আছে, এখানে দেওয়া আছে পানি, এই পাত্রে দেওয়া আছে পানি এবং এই পাত্রে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড লবণ। এখন এইখানে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড লবণ দেওয়া আছে 0.1 মোল
এখন এই দ্রবণ দুইটাকে একসাথে যুক্ত করছে এখানে সিলভার ক্লোরাইড দ্রবণ দ্বারা। এই পি পাত্রটিতে এখানে দেওয়া আছে পাত্র পি এবং দেওয়া আছে পাত্র কিউ, এবং দেওয়া আছে পাত্র কিউ। এই পি পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল, পি পাত্রের বলা আছে যে পি পাত্রের সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল 10⁻⁻10। তাহলে এখানে গ নাম্বারের প্রশ্ন করছে যে পি পাত্রের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। বলছে পি পাত্রের, লক্ষ্য করি প্রশ্নটা, যে পি পাত্রের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। এখানে দেখো, এখানে একটা পাত্র দেওয়া আছে পি পাত্র এবং দেওয়া আছে কিউ পাত্র। তাহলে এই পি পাত্রে দেওয়া আছে আমাদের পানি এবং এই যে কিউ পাত্রে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, এবং এই যে পি পাত্রের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। অর্থাৎ পি পাত্রে যদি এই সোডিয়াম ক্লোরাইড যদি দেওয়া হয়, যে পি পাত্রের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এখানে 1.7 × 10⁻10। তাহলে বলছে পি পাত্রের ক্লোরাইড আয়ন, যে পি পাত্রের যে ক্লোরাইড আয়ন আছে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। অর্থাৎ কি ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয় না, ঠিক এই এসটা কত হবে এইটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে একটু প্রশ্নটা থিঙ্ক করো কি বলতেছে। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি আসতেছে, সর্বপ্রথম আমাদের যে এখানে দেওয়া আছে কত, যে সোডিয়াম ক্লোরাইড এবং এখানে দেওয়া আছে কি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা। তাহলে এই যে সিলভার ক্লোরাইডটা আছে এবং কি সোডিয়াম ক্লোরাইডটা আছে, এইটা থেকে আমাদের পি পাত্রের ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করতে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে সিলভার ক্লোরাইড যে আয়নটা আছে, এই যে সিলভার ক্লোরাইড যে এখানে দেওয়া আছে, এই সিলভার ক্লোরাইড আয়নটাকে আমরা কি সর্বপ্রথম ভাঙাবো। অর্থাৎ কি, তাহলে যদি ভাঙাই তাহলে এখানে কি হচ্ছে দেখো, সিলভার ক্লোরাইড এটাকে ভাঙালে আমরা পাচ্ছি সিলভার আয়ন আর একটা পাচ্ছি ক্লোরাইড আয়ন। তাহলে এটা আমাদের কোন যৌগটা হচ্ছে, অর্থাৎ কোন কয় নাম্বার সত্যটা হচ্ছে। আমি এক নাম্বার যে সত্যটা বলছিলাম যে যৌগের আকৃতিটা হবে এ বি আকৃতির। অর্থাৎ যদি এ বি আকৃতির হয় তাহলে আমরা কেএসপি সমান কি পাইছিলাম, যে এস স্কয়ার। কেএসপি সমান অর্থাৎ দ্রাব্যতা গুণফল সমান সরাসরি আমরা একটা সূত্র বের করেছিলাম এখানে এস স্কয়ার। তাহলে এইটা হচ্ছে এ বি আকৃতির যৌগ, তার মানে এইটা দ্রাব্যতা যদি ধরে নিই এস এবং এইটা দ্রাব্যতা কত ধরে নিলাম এস, তাহলে আমরা টোটাল কেএসপি সমান আমরা কি পাচ্ছি, যে এস স্কয়ার। তার মানে আমাদের এখানে দ্রাব্যতা গুণফল, তার মানে এখানে দ্রাব্যতা গুণফল সমান আমরা কি জানি, দ্রাব্যতার গুণফল মানে হলো কেএসপি। তার মানে আমাদের কেএসপি এর মান দেওয়া আছে, এখান থেকে এস এর মানটা বের করতে হবে। তাহলে এখন যদি আমরা লিখি এস সমান √কেএসপি, তাহলে এই যে √কেএসপি আসলো, তাহলে এখানে জাস্ট খালি আমরা শুধু মানটা বসাই দিব। কেএসপি এর মান কত, 1.7 × 10⁻⁻10। তার মানে এখান থেকে আমরা এখন এস এর মানটা পাবো। তাহলে এস এর মান আমরা কত পাচ্ছি, এস এর মান আমাদের এখানে আসছে যে 1.3038 ×10⁻⁻5 অর্থাৎ এখানে তাহলে আমরা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পাইলাম 1.3038 × 10⁻⁻5। এটা হলো কি আমাদের এই যে সিলভার ক্লোরাইড যে দ্রবণটা আছে, এই দ্রবণের মাঝে যে ক্লোরাইড আয়নটা আছে, এই যে ক্লোরাইড যেটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এই যে এই ধরনের প্রশ্নগুলা আমাদের আসছে। এই প্রশ্নটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালে, দিনাজপুর বোর্ড 2023 সালে। এই ধরনের আমরা যদি বোর্ড কোশ্চিন গুলা একটু লক্ষ্য করি তাহলে এই ধরনের অনেকগুলা প্রশ্ন আমরা বিভিন্ন বোর্ড গুলাতে লক্ষ্য করতে পারবো। দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, তারপরে রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে ঠিক এই টপিকের অনেকগুলো আমরা ম্যাথ দেখতে পারবো। আশা করি তোমরা এই ধরনের টপিক গুলা বা এই ধরনের টপিক, এই টপিক থেকে যে ধরনের ম্যাথ গুলা আসবে সেই ম্যাথ গুলা তোমরা কি সলভ করতে পারবো।
তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা। আমরা ক্লাস নিব হচ্ছে শুক্র শনি রবি সোম ঠিক রাত 10টায়। ঠিক রাত 10টায় তোমাদের এই যে গুণগত রসায়নের পর্ব 2 পরবর্তী ডে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।